হয়ে যেতেছে। এই ধরনের একটা দেশ কি পৃথিবীতে কোথাও আছে? আমরা কি ইউনূস সাহেবকে আর ওই যে ছেলেরা খালি নেতৃত্ব দিছে, ওই 500 ছেলে যা করছে আমি আমার এই ঠোঁটটা দিয়ে তা করছি হাসিনার বিরুদ্ধে, 500 জেলে যা করছে আমি এখন এর দাবি করব। আমি আমার বক্তব্য দিয়ে শেখ হাসিনার সমস্ত এই যে ফ্রান্স বিপ্লবে যারা বিপ্লব করছে তো করছে, এত হিরো, কিন্তু রুশো ভল্টিয়াররা কি ফালাই দিবেন? ফিলোসফি যারা দেয় তাদেরকে ফেলে দিবেন? ফজলুর রহমানরা এই দেশে হাসিনাকে কেন ফেলতে হবে? কিভাবে বক্তব্য যখন 28 অক্টোবর 2023 সনে যখন বিএনপির 10 লাখ লোকের মিটিং 10 মিনিটে ভেঙে দিল, সব যখন জেলখানায় অনেকেই চলে গেল, অনেকেই পালায় গেল, লাখ লাখ কর্মী যখন জীবনের ঝুঁকি নিয়ে যখন আসামি হয়ে গেল, আমি ফজলুর রহমান প্রতিদিন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছি। স্ত্রীকে বলছি তুমি বিধবা হইবা, ছেলেদেরকে বলছি তোমরা এতিম হবা, কিন্তু আমি ঘর থেকে পালাবো না। কিন্তু সেই সময় যে আমার মনে যে শক্তি সাহস ছিল যে অন্তত যদিও স্ত্রীকে আমি বলছি তুমি বিধবা হইবা, এইটা আমার মনে হয়েছিল যে শেখ হাসিনা সরকার অন্তত আমার মতো লোককে, একজন সিনিয়র উকিলকে সে হত্যা করবে না। কিন্তু এখন আমার প্রতি মুহূর্তে মনে হয় সরকারের পক্ষ থেকে এবং এই ছেলেদের পক্ষ থেকে এবং জামাত এবং শিবিরের পক্ষ থেকে এবং ওই যে ইউটিউবার বৈশা থাকে ফ্রান্সে, তার পাশে বসে একজন বলছে ফজলুর রহমানকে হত্যা করা এখন ফরজ হয়ে গেছে, আর ছেলেরা বলছে তার উপরে মব জাস্টিস চলবে। মব জাস্টিস মানে আমার মৃত্যু। তো এইটা কিন্তু তখন ছিল না শেখ হাসিনার আমলে, কিন্তু আমি মনে করছি না আমাকে আমি মনে করছি আমাকে জেলখানায় নিয়ে যাবে, কোনদিন বেল দিবে না, ঠিক আছে, কিন্তু এরা কিন্তু আমাকে মেরে ফেলতে চাচ্ছে। শেখ হাসিনার আমলে কিন্তু অনেক খারাপ কাজ হয়েছে। ইলেকশন করে নাই 14 সনে, 18 সনে, 24 সনে ইলেকশন করে নাই। এই বড় বড় লোকজনকে বেক্সিমকো, সালমান রহমান, আজিজ খানদেরকে দিয়ে, আসালামদেরকে দিয়া, ওই যে বসুন্ধরা, এদেরকে দিয়ে সমস্ত বড় লোকের দেশ হয়ে গেছিল এটা, এবং লুটেরাদের দেশ হয়ে গেছিল, এবং আওয়ামী লীগ হয়ে গেছিল এটা একটা ওই যে কি বলবো হাইব্রিডদের পার্টি। আওয়ামী লীগের রেল কর্মী তো সব ঘরে ঘরে বৈশাখ আনছে বেশিরভাগ। কাজেই আমি মনে করছি যে শেখ হাসিনা যত কুকামি হয়েছে, এই ধরনের অনিশ্চয়তা ছিল না। শেখ হাসিনা ফ্যাসিস্ট বলেন আর ডিক্টেটর বলেন, প্রত্যেক জায়গাতে একটা করে নেতা ছিল। উপজেলাতে, ইউনিয়নে আপনি ঠেকছেন, যে দলেরই হন আপনি গিয়ে তার নেতার কাছে বলতে পারছেন। থানাতে আপনি ঠেকছেন, উপজেলা চেয়ারম্যানের কাছে বলতে পারছেন। এমপি না ইলেকশন হয় নাই, তার কাছে গিয়ে বিচার দিতে পারছেন। এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এখনকার চেয়ে শেখ হাসিনার আমলে ভালো ছিল, আমি চ্যালেঞ্জ করলাম। হাইকোর্ট, সুপ্রিম কোর্টের সমস্ত বিচার বিভাগ রাজনৈতিক ব্যাপারে এখনকার চেয়ে অনেক বেশি ভালো ছিল। এখন দেশ, আমি আপনাকে খুব ক্লিয়ারলি কথাটা বলি, আমি ওই যে জিজ্ঞাসেন যে জুলাই সনদ, আর জুলাই সনদ আমার জিজ্ঞাসবেন না, আমি এটা মানি না। যদি তারা করে করুক, আমার দল যদি সমর্থন দেয় দেখ, আমি মনে মনে চিন্তা করব যে দেখি আমি কি করতে পারি। অসংখ্য ধন্যবাদ। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে আমার প্রশ্ন সেটি হচ্ছে যে আজকে বিএনপি নেতা সালুদ্দিন আহমেদ বলেছেন যে জুলাই সনদে কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপিত হয়নি, সেটা একটি প্রশ্ন আছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে চূড়ান্ত খসড়াটি মানে পেশ করা হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে, সেটি আসলে কবের মধ্যে ফিডব্যাক দিতে হবে সেটির কোনো আসলে সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। এবং আমরা জানি যে 8 আগস্টের মধ্যে যে জুলাই সনদটি পাশ হওয়ার কথা ছিল সেটি পাশ হয়নি, আবারও 1 মাস বাড়িয়ে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত এই ঐকমত্য কমিশনের সময়সীমা বাড়ানো হয়েছে। সব মিলে কি আসলে জুলাই সনদের আপনি ভবিষ্যৎ কেমন দেখেন, কিংবা আসলে এটার সঙ্গে রাজনৈতিক দলগুলো যে নানা ধরনের মানে মতপার্থক্য আছে, সেগুলো বিষয়ে এখন কি মনে হচ্ছে, কোন অবস্থানে আছে? দুঃখিত, জুলাই সনদ তো একটা ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট হবে, মানে যদি ডকুমেন্ট হয়, কারণ এটার পিছনে তো আপনার ঘন্টার পর ঘন্টা, শত শত ঘন্টা রাজনৈতিক দলগুলো সময় দিয়েছেন। ফজলু ভাই যেভাবে বলছেন ঠিক আছে, যে এরকম জুলাই সনদ যারা করছেন বা যাদের নেতৃত্বে বসছেন, তাদের প্রশ্ন আছে তাদের নিয়ে, তারা কে, কোথায় থাকেন, তাদের কোন দেশের নাগরিক, তাদের কি অধিকার আছে, একদম জেনুইন প্রশ্ন। কিন্তু এটার বাইরে তো রাজনৈতিক দলগুলো ঘন্টার পর ঘন্টা ওখানে বসছেন এবং আলাপ আলোচনা করেছেন। এখন আমাদের সালাউদ্দিন আহমেদ যে অভিযোগটা করলেন, খুবই গুরুতর অভিযোগ। আপনি ঠিক মতো লিপিবদ্ধ হয়নি, গুরুতর অভিযোগ। কেন আপনার দায়িত্ব হচ্ছে যে কোনো সভা, এটা আমরা সবাই জানি, যে কোনো সভায় যেটা আলোচনা হবে, যেটাতে মতৈক্য হবে, কারণ নোট অফ ডিসেন্ট থাকে, সেটা ঠিকমতো লিপিবদ্ধ হতে হবে। তো জুলাই সনদ যে খসড়া করা হয়েছে, এটা যদি ঠিকমতো লিপিবদ্ধ না হয়ে থাকে, তাহলে এটার কীভাবে সমাধান হবে?
এবং সেখানে আলী রিয়াজ সাহেব বললেন যে বিষয়বস্তু অপরিবর্তিত থাকবে। মানেটা কি? তো ফেসিবাদের আওয়াজ, বিষয়বস্তু অপরিবর্তিত থাকবে মানেটা কি? জুলাই সনদ হচ্ছে অনেক রাজনৈতিক দল, ফেসিবাদী দলটা ছাড়া বা আরও কয়েকটি দল ছাড়া সম্ভবত 38টি সংখ্যায় তারা গিয়েছেন, তারা আলাপ করেছেন, তারা ঘন্টার পর ঘন্টা কথা বলেছেন এবং তারা আলাপ আলোচনার ভিত্তিতে একটা ঐক্যমত্য হবে। ঐক্যমত্য মানে কি? ওইটার কমিশনের নাম কি? ঐক্যমত্য কমিশন না? জি, জাতীয় ঐক্যমত্য কমিশন। এটা চেয়ারম্যান হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, নোবেল লরেট। উনি তার দায়িত্বটা, হয়তো উনি ওনার বয়সটা একটু বেশি, সেজন্য এত সময় ধরে হয়তো ক্লান্ত হয়ে যাবেন, সেখানে উনি একজন তার চেয়ে ইয়াং কাউকে দায়িত্ব দিয়েছেন। তা ঐক্যমত্য কমিশনে তো ঐক্য হতে হবে। ঐক্যমত্য কমিশন তো এরকম হবে না যে অনৈক্য থাকবে, যেসব বিষয় ঐক্য হবে, এবং সব বিষয় ঐক্য হওয়ার তো কোনো কারণ নেই, কথাও নেই, এবং হবেও না। কেন হবে? একটা গণতন্ত্রের সব বিষয় ঐক্য তো হওয়ার কথা না। প্রত্যেকের আলাদা আলাদা মতামত থাকবে, পৃথক পৃথক ব্যাপার। এবং সবচেয়ে বড় বিষয়গুলোতে অনেক যেটা ইম্পর্টেন্ট বিষয়, যেগুলো আগামী নির্বাচনের জন্য খুব গুরুত্বপূর্ণ, যে একটা ভালো ভোটের জন্য গুরুত্বপূর্ণ, পরবর্তী একটা ভালো সরকার পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলোতে আমাদের ঐক্যমত্য হতে হবে। আলী রিয়াজ সাহেব যখন এই ভাষায় কথা বলেন বিষয়বস্তু অপরিবর্তিত থাকবে, তাহলে আর ওনাদের কী করার আছে? তাহলে এই সনদের দরকার কি? আপনি ডিক্লেয়ার করে দেন। আপনার যদি বিষয়বস্তু অপরিবর্তিত থাকে এবং আপনি যদি মনে করেন ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান, এবং ওনার কথাটাই তো ডক্টর ইউনূসের কথা, তাহলে ডক্টর ইউনূস সাহেব এবং তার সরকার এই সনদ ডিক্লেয়ার করে দেখ। তাহলে এত মানে দুইটি দফায় যেহেতু অনেকগুলো সিটিং হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে হয়তো উনি বলেছেন যে এখন চূড়ান্ত খসড়া যেহেতু প্রস্তুত হয়েছে, সেহেতু চূড়ান্ত খসড়া যদি ঠিকমতো লিপিবদ্ধ না হয়ে থাকে এবং সেটা অপরিবর্তিত থাকবে, লিপিবদ্ধ হলো না ঠিকমতো, আবার অপরিবর্তিত থাকবে, শব্দগুলো পরিবর্তন করা যাবে এমন উনি বলেছেন। শব্দগুলো এটা কি মানে আমি কি খেলতেছি নাকি? মানে এটা কি কোনো খেলাধুলা নাকি? শব্দগুলো পরিবর্তন করা যাবে মানে কি? শব্দ পরিবর্তন দরকার কি? উনি তো একজন নোবেল লরেটেড চেয়ারম্যান, এবং উনি এবং ওনার সাথে যারা আছেন তারা তো সব জ্ঞানী গুণী লোক। জ্ঞান পাপি বলছি না, জ্ঞানী গুণী মানুষ। সুতরাং তাদের শব্দ পরিবর্তন করা দরকার। তারা শব্দ ঠিক মতো লিখতে পারেন নাই, শব্দ পরিবর্তন করা যাবে। ওটা দিয়ে তো বোঝা যাচ্ছে যে মানে শব্দ ঠিক মতো লিখেন নাই। আসল কথাটা হচ্ছে যে অপরিবর্তিত থাকবে, সেখানে আমরা থাকি। এবং এই ধারণাটাই হলো একটা ফ্যাসিবাদী ধারণা। এই ধারণাটা একটা স্বৈরতান্ত্রিক ধারণা, যে আমি যা বললাম তার বাইরে কিছু নেই। আপনি দরজা বন্ধ করে দিচ্ছেন, দরজা বন্ধ করে তো কিছু হবে না। এটা শেখ হাসিনা দরজা বন্ধ করে দিয়েছিল, তার পরিণাম আমরা দেখেছি। আপনি এরকম দরজা বন্ধ করার কথা বলতে পারেন না। এবং যখন সালাউদ্দিন সাহেব বলেন, বিএনপির পক্ষ থেকে যখন বলা হয় ঠিক মতো লিপিবদ্ধ হয়নি, খুবই ডেঞ্জারাস একটা অভিযোগ। এবং বিএনপি নিশ্চয়ই আগামীকালের মধ্যে এটা ক্লিয়ার করবে যে কোথায় কোথায় ঠিকমতো লিপিবদ্ধ হয়নি। ঠিকমতো লিপিবদ্ধ না হওয়া মানে একটা একেবারে অনাচার, অন্যায়। আপনি কোনো জিনিস নিজের মতো করে লিপিবদ্ধ করতে পারেন না। আপনি পরিষ্কারভাবে বলতে পারেন যে হ্যাঁ, এই দল এটা বলছে, যেহেতু ঐক্যমত্য হয়নি এই বিষয়ে, ধরেন যে প্রধানমন্ত্রী এবং দলীয় নেতা একজন হতে পারবে না। আপনি বলতে পারেন যে এরকম একটা প্রস্তাব ছিল, সেই প্রস্তাবের ব্যাপারে অমুক অমুক দলের এই অবজারভেশন, অন্যান্য দলের এই অবজারভেশন, বাকিটা আপনি জনগণের কাছে ছেড়ে দেন। আপনি এই সনদ বাস্তবায়ন, আমাকে জিজ্ঞেস করছেন এটা কীভাবে বাস্তবায়িত হবে। এই সনদ বাস্তবায়ন করতে হলে তো আপনাকে একটা জাতীয় নির্বাচন করতে হবে। হচ্ছে প্রসঙ্গটা কেন আসছে, কারণ কালকেও এনসিপির যিনি সদস্য সচিব আছেন আক্তার হোসেন, তিনি বলেছেন যে এই সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে। আবার বিএনপি বলছে যে অঙ্গীকারবদ্ধ নির্বাচিত সরকার সেটি বাস্তবায়ন করবে। মানে এই যে ধোঁয়াশাটা, সেটা আসলে মীমাংসা কীভাবে হবে এবং কীভাবে হওয়া উচিত। এবং এনসিপি একটি মানে ফর্মুলাও দিয়েছে যে এলএফও বা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের মাধ্যমে এটি বাস্তবায়ন করা। পাকিস্তানে ফেরত চলে যাবো নাকি? এলএফও, এবডো, এসব তো পাকিস্তানে ছিল, এবং ওটার বিরুদ্ধে কিন্তু 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। ধারাবাহিক আন্দোলন হয়েছে। এইসব এবডো এলএফও মানে নেই বাংলাদেশের মানুষ। হ্যাঁ, যে আপনি ইলেকশনে কে দাঁড়িতে পারবে, কে দাঁড়িতে পারবে না, এরকম করে আপনি কিছু লোককে বাদ দিয়ে রাখবেন, এগুলো তো চলবে না। এগুলো গণতন্ত্র, তাহলে আসলে এগুলো গণতন্ত্র না। সুতরাং উনি যেটা বলছেন, বাস্তবায়নের দুইটা পথ আছে। এখানে কিছু কিছু বিষয় আছে যেগুলোতে সংবিধান সংশোধন করতে হবে না, সেগুলো আপনি বাস্তবায়ন করতে পারেন। ধরেন যে আরপিওতে কিছু সংশোধন আসছে, ওটা নিয়ে আলাপ নাই করলাম। আরপিওতে যেমন আছে যে আপনি ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হলে তাকে 1% ভোটারের স্বাক্ষর নিতে হবে, তাই না? এটা হচ্ছে একটা সংবিধান বিরোধী, মৌলিক অধিকার বিরোধী আইন, মানে একটা চাপিয়ে দেওয়া হয়েছে। কারণ আমি একজন ভোটার, আমি কেন আমার ভোটটা কাকে দিব সেটা আমি ডিক্লেয়ার করব। এবং আমি একজন দুজন না, আমি প্রস্তাবক সমর্থকও তাকে ডিক্লেয়ার করতে হচ্ছে যে আমি একে সমর্থন করি, প্রস্তাব করি, কিন্তু সেও বলে না আমি একে ভোট দিব, আমি প্রস্তাব করছি আমি একজন নাগরিক। আর আপনি ওখানে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী, ফজলুবাড়ি এলাকায় 5 লক্ষ ভোটার আছে, ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীকে 5000 ভোটারের সিগনেচার নিয়ে সাবমিট করতে হবে। এই 5000 ভোটার কেন আগে তাদের ভোট কাকে দিবে ডিক্লেয়ার করবে?
তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে, তাদের মৌলিক অধিকার বিঘ্নিত হবে এবং সংবিধান বিরোধী। এইটা আপনি বাতিল করেন না কেন? এটা বাতিল করতে তো আপনার কোনো সংবিধান পরিবর্তন করতে হয় না, আরপিও একটা অর্ডার দিয়ে বাতিল করে দেবেন। তার মানে আমি বলছি যে সমস্ত জিনিস, এটা উদাহরণটা এই জন্য দিলাম, যে সকল জিনিস আপনি অর্ডার দিয়ে সরকারি আদেশ দিয়ে ঠিক করতে পারবেন সেগুলো আপনি এখনই করে ফেলবেন। আর যে সমস্ত জিনিস পার্লামেন্টের অনুমোদন লাগবে, যেমন উচ্চকক্ষ, এটা তো পার্লামেন্টের অনুমোদন লাগবে, পার্লামেন্টের অনুমোদন ছাড়া তো উচ্চকক্ষ হবে না। উচ্চকক্ষ নিয়ে আমার মত একেবারে পুরোপুরি ভিন্ন। বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র রাষ্ট্রে কোনো উচ্চকক্ষের দরকার নাই, ঠিক আছে? না, আমি ওটা শেষ করি। তার মানে যেগুলো আপনি বাস্তবায়ন, যেগুলো সম্ভব সংবিধানে হাত না দিয়ে, সেগুলো আপনি করে ফেলেন। আর যেগুলো সংবিধান পরিবর্তন করতে হবে সেগুলো আপনি নির্বাচনের পরে যে যারা ভোটে পাবেন তাদেরকে জনগণ নির্বাচিত করবে, যারা সরকার গঠন করবেন এবং যারা পার্লামেন্টে যাবেন, সবাই মিলে তখন এটাকে ঠিক করবেন। এটাই তো বাস্তবায়ন। কিন্তু একটা মানে বারবার যে দুঃসহ বা যে খারাপ স্মৃতি কথা তারা মনে করিয়ে দেয় বা এনসিপি বা তরুণ যারা নেতা আছে, সেটা হলো যে 90-এর গণঅভ্যুত্থানের পরেও এরকম একটি রাজনৈতিক একটা রূপরেখা প্রণয়ন করা হয়েছিল, সেটি আসলে নির্বাচিত সরকার বাস্তবায়ন করেনি। না বিএনপির পরবর্তীতে ক্ষমতা এসে বাস্তবায়ন করেছে, না তার পরবর্তীতে আওয়ামী লীগ এসে ক্ষমতা বাস্তবায়ন করেছে, বরং তারা হচ্ছে যে সেই যেই মানে যে চুক্তি, যে সামাজিক বা রাজনৈতিক চুক্তি, সেগুলো লঙ্ঘনই করে গেছেন বা পরবর্তী। এটা খুব সত্যি কথা। জি, সেই সংখ্যা তো তাদের মধ্যে এই সত্যি কথার মানে বা এই বাস্তবতা বা এই সংখ্যার মানে এটা নয় যে আগামী নির্বাচনের পর যাদেরকে জনগণ নির্বাচিত করবে তারা একই কাজ করবে। কেন ওই চুক্তি মানে নেই বা ওই চুক্তি অনুযায়ী কাজ হয়নি, অথবা আমরা গণতন্ত্রের পথে হাঁটি নেই, আমরা ভোট করি নাই 14, 18, 24-এ আমরা সব কিছু নষ্ট করার চেষ্টা করেছি। তার কারণে তো 24-এ এই গণ অভ্যুত্থানটা হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানটা, এবং জনগণের ব্যাপক পার্টিসিপেশন ছিল। ছাত্ররা প্রথম দিকে আন্দোলন সূচনা করছে, কিন্তু গণ অভ্যুত্থান হচ্ছে তখনই যখন লক্ষ লক্ষ মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তারা যখন আন্দোলনে অংশগ্রহণ করছে, অভিভাবকরা, শিক্ষিত মানুষরা, মধ্যবিত্তরা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তাদের অভিভাবকরা, এমনকি আওয়ামী লীগ করে এরকম পরিবারের লোকজন এই আন্দোলনে অংশগ্রহণ করছে। কেন জিজ্ঞাসা করছে, আরে ভাই কী ব্যাপার? বলে আমার ছেলে তো মিরপুর 10 নম্বরে চলে গেছে, সে তো গুলি খেতে পারে, আমাকে যাইতে হবে। তো এই যে অবস্থা, এই অবস্থা যে আপনি পুরানা কাসুন্দি ঘাটবেন, হ্যাঁ পুরানা কাসুন্দি ঘাটবেন, ঘেটে বলবেন যে না, তাহলে কি করবেন? তাহলে নির্বাচন দরকার নেই, দেশে একটা অনির্বাচিত সরকার চলতে থাকুক। এবং যে সরকার অনির্বাচিত সরকারও হয়তো আমরা। আপনার সুপারিশ একদম স্পষ্ট যে আগামী নির্বাচিত সরকারের উপর আস্থা রাখতে হবে, যে তারা বাস্তবায়ন করবে। আমি একটি ভিন্ন প্রসঙ্গে আসতে চাই ফজলুর ভাই, সেটি হচ্ছে যে ডেভিড বার্গম্যান, একজন বিদেশি সাংবাদিক যিনি বাংলাদেশ নিয়ে লেখালেখি করেন, তিনি আজকে জুলাই সনদ নিয়ে একটি বড় ধরনের ফেসবুক পোস্ট দিয়েছেন। সেখানে